আবারও হামলা শুরু হয়ে গেছে এবং এবার এতটা ভয়ঙ্করভাবে এয়ার স্ট্রাইক চলছে যাতে গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে যে এবার কি হবে। ওদিকে এর মাঝেই ভারত একটা দুটো নয়, পুরো 200টা বিমান তৈরি শুরু করে দিয়েছে। আর তার সাথেই কিভাবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা অ্যাকশন নিয়েছে ভারত এবং ট্রাম্পের কোনো ধমকি এখন আর কাজে আসছে না। এবং পাকিস্তানের বায়ুসেনার পাইলট ভারতীয় মিসাইলকে নিয়ে কেন এতটা আতঙ্কে রয়েছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট রয়েছে সকলের প্রিয় এরদোগান চাচাকে নিয়ে। রিসেন্টলি তুর্কি ভারতকে নিয়ে চরম চোটে রয়েছে আমেরিকার ওপর, কেননা তুর্কি একটা ন্যাটো দেশ যারা আমেরিকাকে সব ক্ষেত্রে সাপোর্ট দিয়েছে, স্পেশালি যুদ্ধে। কিন্তু তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্প তুর্কিকে F-35 প্রোগ্রাম থেকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। ওদিকে এখন সেই F-35 ভারতকে অফার করতে এরদোগান চাচা তেলে বেগুনে জ্বলছে। মজার ব্যাপার দেখুন, এখানে দুটো বিষয় কিন্তু এক্সপোজ হয়ে গেল। প্রথমত, তুর্কি তো নিজেদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করছে, তাহলে ওদের আমেরিকার F-35 কী প্রয়োজন? আর দ্বিতীয়ত, ট্রাম্প এক এক করে সমস্ত জিহাদি দেশগুলোর ব্যান্ড বাজাচ্ছে। এর আগেও কিন্তু তুর্কির প্রেসিডেন্ট গত মাসে সেম কারণে আমেরিকার বিরুদ্ধে বয়ান দেয়, যেখানে ভারতকে টার্গেট করে। অর্থাৎ ক্লিয়ারলি যেটা আমি বারবার বলছি, তুর্কি যত হাতিয়ার তৈরি করে তার টেকনোলজি, মেজরিটি পার্টস সবটাই ন্যাটো, স্পেশালি আমেরিকা। এরদোগান খুব ভালোভাবেই জানে যে ওরা যে বিমান তৈরি করছে তার মেজরিটি সাপোর্ট, টেকনোলজি কোন দেশ থেকে আসবে। সেম অবস্থা সাউথ কোরিয়ার বিমানে। এই কারণেই এরদোগান ট্রাম্পের উপর এতটা চটে রয়েছে। তো যারা ভারতকে ডাউনগ্রেড করে যে তুর্কি কী করে এত তাড়াতাড়ি বিমান তৈরি করে ফেললো, বা সাউথ কোরিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রেডি হয়ে গেছে, তো আশা করি এখানে বুঝতে পারছেন যে লকহেড মার্টিন কোম্পানি আর আমেরিকার ডিরেক্ট সাপোর্ট ছিল। যাই হোক, আমাদের নেক্সট আপডেট গাজাকে নিয়ে। এটা খুবই ইন্টারেস্টিং। ইসরায়েল সমস্ত সিজফায়ার ভেঙে দিয়ে পুনরায় গাজার ওপর এয়ার স্ট্রাইক শুরু করে দিয়েছে। আর এবারের হামলা আরও মারাত্মক। একই দিনে মাল্টিপল হামলা হয়েছে গাজার ওপর, যাতে বলা হচ্ছে কম করেও 400 জনের বেশি মারা পড়েছে। এমনকি এই হামলায় হামাসের যা গোটাকতক লিডার বেঁচে রয়েছে তাদেরকেও খুঁজে খুঁজে মারছে, যার মধ্যে তো 4 জন সিনিয়র লিডার গতকাল টপকে গেছে। হামাসের অফিসিয়াল বয়ান অনুযায়ী এই হামলায় ওদের যে ইন্টেরিয়ার মিনিস্টার, যাকে আপনি গৃহমন্ত্রী বলতে পারেন, তাকেও নাকি মেরে দিয়েছে ইসরায়েল। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই হামলাকে নিয়ে দেওয়া নেতানিয়াহুর বয়ান। উনি বলছেন যে ইসরায়েল গতকাল যেটা করেছে সেটা তো সবে শুরু, আসল খেলা বাকি আছে। মানে ক্লিয়ারলি ওরা পুরো গাজা ধ্বংস করে দেবে, যার আন্ডারে দুটো বড় ঘটনা ঘটেছে। প্রথমত, রিপোর্ট সামনে আসছে যে এই হামলার জন্য ডোনাল্ড ট্রাম্প পুরো মেন সাপোর্ট দিয়েছে। আর ট্রাম্পের কথাতেই ইসরায়েল এই সিজফায়ার ভেঙেছে, কেননা হামাস এখনও 56 জন ইহুদি ইসরায়েলিকে বন্দি বানিয়ে রেখেছে, যাদের মধ্যে অনেকেই মহিলা। আর বুঝতেই পারছেন যে হামাস ওদের সাথে কি করছে। তাই ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টে ইসরায়েল পুনরায় অ্যাটাক শুরু করে দিয়েছে। দ্বিতীয় ঘটনা যেটা ঘটেছে তা হলো ইসরায়েলের ফার রাইট উইং পার্টির লিডার, মানে নেতানিয়াহুর থেকেও মারাত্মক কট্টর নেতা বেনজিভির এই হামলার জন্য নেতানিয়াহুর সরকারে যোগ দিয়েছে, যাতে কোনোভাবেই হামলার দরুন সরকার দুর্বল না হয়েছে। অর্থাৎ এরপর আমার মনে হয় না যে আমি যে প্রিডিকশান দিয়েছিলাম তাকে কেউ ভুল বলতে পারে। এই সিজফায়ার বেকার, অলরেডি ডিসাইডেড হয়ে গেছে। গ্লোবাল ডি-র্যাডিক্যালাইজেশন চলবে, যার আন্ডারে গাজার প্যালেস্টাইন পুরো খতম হবে, সিরিয়া যাবে অর্ধেক, লেবাননের কিছু যাবে, আর ফাইনালি ইরানে গিয়ে এটা থামবে। তো এই হামলা কেউ ঠেকাবে না, আর না ঠেকাতে পারবে। এটাই ডি-র্যাডিক্যালাইজেশন। অপেক্ষা করুন, চীনের তাইওয়ান অ্যাটাকের পর পিওকেতেও এর একটা দৃশ্য দেখতে পাবে। যাই হোক, আমাদের পরবর্তী খবর রয়েছে ভারতের বিমান তৈরি নিয়ে। এটা আমি বলবো খুবই পজিটিভ খবর। রিসেন্টলি অস্ট্রিয়ার কোম্পানি ডায়মন্ড এয়ারক্রাফটের সাথে একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি করেছে ভারতীয় কোম্পানির শক্তি, যার আন্ডারে ভারতেই পুরো 200টা বিমান তৈরি করা হয়। অলরেডি ডিল ফাইনাল হয়ে গেছে এবং তামিলনাড়ুতে এই ফ্যাক্টরি তৈরি হচ্ছে, যেখানে DA-40NG ট্রেনার বিমান তৈরি হবে। আপনাদের জানিয়ে রাখি, এগুলো কিন্তু মেইনলি মিলিটারির পাইলটদের ট্রেনিং দিতে আর বড় বড় বিজনেসম্যানদের প্রাইভেট প্লেন হিসেবে ব্যবহার করা হয় শর্ট ডিস্টেন্সে। এই বিমান আপাতত ভারতীয় সেনা কিনবেন আর না প্ল্যান আছে।
এটা মেইনলি ভারতের সিভিলিয়ান মার্কেট বা বিজনেসম্যানদের টার্গেট করবে এবং তার সাথেই ভারতের আশেপাশের বিভিন্ন দেশে রপ্তানি করা হবে এই 200 বিমান, যেটা ভারতের জন্য পজিটিভ খবর। আর এইভাবেই মেজরিটি বিদেশি কোম্পানি ধীরে ধীরে নিজেদের ম্যানুফ্যাকচারিং ভারতেই শিফট করবে। যত ডিডলারাইজেশন হবে এটা বাড়তে থাকবে। আর আমি 1 বছর ধরে এটা বলে আসছি, এখন তার রেজাল্ট গ্রাউন্ডেও দেখা যাচ্ছে। নেক্সট আপডেট রয়েছে ভারত আর আমেরিকার ট্রেড ওয়ার নিয়ে। আপনাদের হয়তো মনে আছে যে ডোনাল্ড ট্রাম্প চীন, ইউরোপ সহ ভারতের ওপরেও ট্যারিফ লাগানোর হুমকি দিয়েছিল। আর তারপর আচমকায় ডোনাল্ড ট্রাম্প একদিন দাবি করে যে আমার ট্যারিফের ভয়ে ভারত আমেরিকান প্রোডাক্টের ওপর থেকে ট্যারিফ তুলে নিতে রাজি হয়েছে। কিন্তু দুদিন আগেই খবর আসে যে না, ট্রাম্প মিথ্যে বলেছে, ভারত সরকার ট্রাম্পের কথায় রাজি হয়নি, অর্থাৎ আমেরিকান প্রোডাক্টের ওপর থেকে ট্যারিফ ভারত তুলবেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পুরো ট্রেড ওয়ার থেকে অ্যাকচুয়ালি ভারতেরই ফায়দা হবে। কেননা যেমনটা আমি আগেও বলেছি, ট্রাম্প এত বড় বিজনেসম্যান হয়ে কোনো দিন পাগলের মতন ডিসিশন নেবে না যাতে নিজের আর নিজের দেশের লস হয়। তা সত্ত্বেও আমেরিকার অ্যালাইদের ওপর সরাসরি ট্যারিফ লাগাচ্ছে, ওদেরকে টার্গেট করছে, উল্টোপাল্টা স্টেটমেন্ট দিচ্ছে এবং ভারত চীনের সস্তার প্রোডাক্ট আটকাতে চাইছে। এর একটাই কারণ, ইলন মাস্ক নিজে দুদিন আগে আবার স্বীকার করেছে, চাইলে গিয়ে দেখতে পারেন, ওনার ভিডিও রয়েছে, যে আমেরিকা এত বছর হাওয়া থেকে ডলার তৈরি করেছে, অর্থাৎ ওদের অ্যাকচুয়াল কোনো ইকোনমি নেই, শুধুমাত্র আনলিমিটেড ডলার ছাপিয়েছে আর রাজ করেছে, যার দম এখন শেষ। ফলে আমেরিকাতে এক্সপোর্ট করে ভারত চীন যে মোটা টাকা কামাতো তার দিনও শেষ। আমেরিকা না ডলার ছাপাতে পারবে না আমদানি করতে পারবে, ওদের এখন ভারত চীনের মতন দেশে রপ্তানি করেই বেঁচে থাকতে হবে। কিন্তু নিজের জনগণকে বোকা বানানোর জন্যই এই ট্রেড ওয়ারের নামে ওরা ট্যারিফ লাগাচ্ছে, যাতে ডলারাইজেশন সম্পূর্ণ হয়ে গেলে যে ক্রাইসিস আসবে তাকে কভার আপ করতে পারে। তো আপনি জাস্ট ভাবুন যে ভারতের যতটা না আমেরিকার মার্কেট চায় তার চেয়ে বেশি ওদের ভারতের মার্কেট চায়। ফলে ক্ষমতা কার হাতে আসে নেগোসিয়েশন টেবিলে? ডেফিনেটলি ভারতের হাতে। তো ভারত আমেরিকার কথা এত সহজে তো মানবেন। ফাইনালি আমাদের শেষ আপডেট রয়েছে পাকিস্তানকে। এটা খুবই মজাদার। ভারতের একটা গেম চেঞ্জার মিসাইল গান্ডিবের ছবি সামনে আসতে পাকিস্তান আতঙ্কে ভুগছে, কারণ এই এয়ার টু এয়ার মিসাইল 300 কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে, যা টক্করে আপাতত কোনো দেশ নেই। তাই পাকিস্তানের ডিফেন্স অ্যানালিস্ট প্রোপাগান্ডা শুরু করে দিয়েছে যে এই মিসাইল 300 কিলোমিটারের রেঞ্জে অ্যাটাক যে করতে পারবে তাতে ডাউট আছে, কারণ এত রেঞ্জ সম্ভবই না, অর্থাৎ ওরা মানতেই নারাজ। কিন্তু পাকিস্তানের বায়ুসেনার একজন রিটায়ার পাইলট নিজে ওদের পোল খুলে দিয়েছে। পাকিস্তানের রিটায়ার অফিসার ফারাদ মাসুদের দাবি এই যে মিসাইল ভারত সেনাতে সামিল করতে চাইছে, এটা সেনাতে সামিল হলেই পাকিস্তান আর চীনের গেম শেষ এবং পুরো রিজনের পাওয়ার ব্যালেন্স বিগড়ে যায়। কেননা না পাকিস্তান না চীন কারোর কাছে এর টক্করের মিসাইল রয়েছে। এমনকি চীনের যে লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল রয়েছে সেটাও কিন্তু আপাতত অ্যাবক্স কিলার, মানে ওগুলো স্লো মুভিং টার্গেটের জন্য। আর ভারতের মার্ক 3 অ্যাকচুয়ালি এসএফডিআর টেকনোলজি, অর্থাৎ যত তাড়াতাড়ি ভারতের এই মিসাইলকে টেস্ট করে সেনাতে সামিল করা যাবে তাতে ভারতীয় বায়ুসেনা শক্তি এমন জায়গায় পৌঁছে যাবে যাকে ঠেকানো অসম্ভব হয়ে দাঁড়াবে চীন আর পাকিস্তানের জন্য।